সন্ধ্যা আপনাদের সাথে আছি নুজহাত সাউম। প্রিয় দর্শক শ্রোতা, বিজয়ের মাসের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক রফিকুল আলমের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ঢাকা বিশ্ববিদ্যালয় জয়নুল গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী রিদি আর্দ্রা আহমেদের একক কারুশিল্প প্রদর্শনী কারুনন্দন। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 16 ডিসেম্বর পর্যন্ত। রাজধানীর আগারগাঁওয়ের স্থপতি ইনস্টিটিউটের আইবিএ সেন্টারে প্রদর্শিত হচ্ছে ভাস্কর হামিদুজ্জামান খানের ভাস্কর্য প্রদর্শনী। প্রতিদিন দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা এই সময় প্রদর্শনী চলবে 7 জানুয়ারি পর্যন্ত। ধানমন্ডি গ্যালারি 21-এ প্রদর্শিত হচ্ছে শিল্পী ওয়াকিলুর রহমানের ছাপচিত্র প্রদর্শনী ডিপ প্রিন্ট। প্রদর্শনীতে শিল্পীর 38টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 16 ডিসেম্বর পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 দেখবেন ধারাবাহিক নাটক কৃষ্ণ গহ্বর। কি ব্যাপার মুস্তাফা? গভর্নমেন্ট মনে হয় আর পারলো না মানে? গভর্নমেন্ট থাকতে পারবে না। কে মঈনুদ্দিন কি বলো? আমারও তাই মনে হয়। যে গণজোয়ার নেমেছে, আইয়ুব খানের দিন শেষ। আমি আপনাকে বলে রাখলাম লোহানী ভাই, আপনি দেখবেন। দেখা যাক। পাকিস্তানিদের তো বিশ্বাস নেই, এক আইয়ুব যাবে আর এক আইয়ুব আসবে। হ্যাঁ, সেটা বোধহয় আর হচ্ছে না। রাত 8:20 থাকছে নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক সানফ্লাওয়ার। থ্যাংক ইউ মিথিলা। আজ উঠি আমি, আসলে সকালবেলা বেরিয়েছি তো, বাসায় যেতে হবে, টায়ার্ডও লাগছে একটু। আমার সিভিটা। সরি জয়া। মিথিলা, আপনি কেন সরি বলছেন? আপনি তারপর সাধ্যমতো চেষ্টা করেছেন, তাই না? রাত 9টায় প্রচার হবে ইভান সাইরের উপস্থাপনায় জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজে। মনে পড়ে তাই হাতটা বাড়াই, বন্ধু তোমারই খোঁজে। রাত 9:40 প্রচার হবে গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ধারাবাহিক নাটক সংসার। প্রাথমিকভাবে এখানে অমত করার কিছুই দেখছি না, তবু আমি রুবার সঙ্গে একটু কথা বলতে চাই, আর আপনারাও আসিফের সঙ্গে ফাইনালি একটা কথা বলেন। না না, হেরার লগে আমরা এই মুহূর্তে খোলাখুলি কোনো কথা কইতে চাই না। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে জোনায়েদ বিন জিয়ার প্রযোজনায় অনুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতা। আজ 15 ডিসেম্বর। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় এবং গুণী শিল্পী এবং একই সাথে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক রফিকুল আলম। 1971 সালের বিজয়ের সেই দিনগুলি সম্পর্কে জানতে চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা তোমাকে এবং এনটিভি এবং আমার দর্শককে। এবং একই সাথে জানাচ্ছি বিজয়ের মাসের শুভেচ্ছা, যেহেতু আগামীকাল আমাদের বিজয় দিবস। এই বিজয়ের বিষয়টা আমার কাছে এবং তোমাদের কাছে যে তাৎপর্য আছে, সাধারণ মানুষেরও সেটা আছে, কিন্তু আমাদের ক্ষেত্রে একটু ভিন্ন। এই নিয়ে অনেক কথা বলা যায়। তুমি যদি বিশেষ কোনো প্রশ্ন থাকে করতে পারো। এই ভিন্ন বিষয়টি সম্পর্কে আমি একটু জানতে চাই যে একজন শব্দ সৈনিকের কাছে আসলে বিজয়ের মাসটি কেমন, অনুভূতির জায়গাটা কেমন? দেখো, ওই শব্দ সৈনিক কথাটা আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে স্বীকৃত হয়েছে, যে অর্থাৎ আমরা যুদ্ধ করেছি কিন্তু অস্ত্র নিয়ে নয়। তাহলে এটা আবার কণ্ঠ দিয়ে যুদ্ধ, এটা আবার কি ধরনের যুদ্ধ? এটার বিশ্লেষণটা তোমাদের বয়সের কিংবা তারও ছোট যারা, তাদের কাছে দিতে আমাদের একটু অসুবিধা হয়, অনেক কথা বলতে হয়। সেটা হলো যে আমি একটু বলেই ফেলি, এটি খুব বিশদভাবে বলবো না, যে একটা
জনগোষ্ঠীর মধ্যে যখন আপামর জনসাধারণ যুক্ত হয়ে যায়, যেটাকে আমরা ভালো একটা শব্দ বাংলায় ব্যবহার করি যে জনযুদ্ধ, অর্থাৎ একজন পুলিশ, একজন তৎকালীন বিডিআর কিংবা একজন সামরিক অফিসাররা শুধু একাকার হয়ে গেল একসঙ্গে, কি না দেশ মুক্ত করতে হবে, শত্রুদের কাছ থেকে আমাদের এই ভূমিকে বাঁচাতে হবে এবং আমাদের নতুন জাতি গড়ে উঠছে বাংলাদেশ, তাকে প্রতিষ্ঠিত করতে হবে এবং পাকিস্তানি সমস্ত প্রশিক্ষিত সামরিক অফিসারদেরকে নিধন করে আমরা দেশ মুক্ত করব। এইটা হলো যুদ্ধের বিষয়। তো সেখানে দেখা যাবে পৃথিবীর যতগুলো দেশে এরকম আন্দোলন কিংবা মুক্তি আন্দোলন কিংবা মুক্তিযুদ্ধ হয়েছে, একটা দেশকে মুক্ত করবার জন্য যতগুলো যুদ্ধ হয়েছে, সেখানে কিন্তু এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ দেখবে প্রচারের একটা বিষয় এসে যায় যে আমি যে যুদ্ধ করছি, কেন যুদ্ধ করছি, কেন আমি একটা আমার শত্রু নয়, আপাত দৃষ্টিতে আমার শত্রু নয়, ব্যক্তিগত জীবনে সে আমার শত্রু নয়, তবু তো আমাকে নিধন করতে হচ্ছে কেন। এই যুক্তিটা প্রতিষ্ঠিত করবার জন্য প্রচার মাধ্যমের প্রয়োজন হয়। তার সেই সময় 70 দশকে চমৎকার, আজকে যেমন আমরা নেট ফেসিলিটি পাচ্ছি, তখন তার সেটা ছিল না। তখন রেডিও হচ্ছে সব থেকে শক্তিশালী মাধ্যম, একমাত্র মাধ্যম। ফলে যুদ্ধক্ষেত্রে বন্দুক নিয়ে যুদ্ধ করছে, পাশাপাশি এই প্রচারের জন্য একটা বেতারের প্রয়োজন হলো। আমাদের তৎকালীন এক্সাইল গভর্নমেন্ট, এবং অনেক বড় ইতিহাস আছে, কালুরঘাট থেকে আমরা ট্রান্সমিটার তুলে নিয়ে গেছি, আমাদের বীর মুক্তিযোদ্ধারা, তাদের অনেক বড় তালিকা আছে, নিয়ে গেলেন এবং মুক্তাঞ্চলে সেটা চালু করলেন এবং আমরা নতুন গান করে প্রথমে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে দেশাত্মবোধক যে সমস্ত রেকর্ডেড গান ছিল, অর্থাৎ যুদ্ধ শুরুর আগেই কিন্তু আমাদের শিল্পীরা অনেক কাজ শুরু করে দিয়েছে। যেমন ধর একটা গান বাস্তব প্রথমে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আব্দুল লতিফ ভাই, মরহুম আব্দুল লতিফ ভাই বিরাট বড় মাপের একজন শিল্পী, তিনি যুদ্ধের আগেই একটা কোরাস গান করেছিলেন, চমৎকার একটি গান, ওই শুনেছো তোমরা। সোনা সোনা সোনার লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার, বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি। অর্থাৎ তখন দেখো বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি, কিন্তু বেতারে বাংলাদেশ আমার বাংলাদেশ বলে, অর্থাৎ যুদ্ধের প্রস্তুতির শুধু 71-এর 25শে মার্চের পর থেকে নয়, তার আগে থেকেই আমরা প্রস্তুতি নিয়েছিলাম। তো এই প্রচারগুলো দেবার জন্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্র তৈরি হলো। এবং আমার কথা তুমি যদি জিজ্ঞেস করো কি এরকম, আমি এটা একটু জানতে চাই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র তো প্রতিষ্ঠিত হলো, কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাথে আপনার সম্পৃক্ততা কিভাবে বা কবে থেকে হলো? খুব ধন্যবাদ তোমাকে যে আমি কিভাবে গেলাম, তাহলে আমি যোদ্ধা কি করে হলাম। আমি 3রা এপ্রিল যখন রাজশাহীতে পাকিস্তানি আর্মিরা নির্মমভাবে বোমবার্ডমেন্ট করে, বোম ফেলে নিরস্ত্র মানুষকে মারা শুরু করলো, এবং সেই বিশ্ববিদ্যালয়ে একটা বোম পড়লো সাবর জেট দিয়ে, এবং মেডিকেল কলেজেও একটা মসজিদের উপরে বোম পড়লো, অনেক লোক হতাহত হলো। তখন আমি 4 এপ্রিল চলে গেলাম সীমান্তের পার হয়ে, কারণ তখন আমরা বুঝলাম যে যুদ্ধ তো করতেই হবে, কিন্তু এখনই শুরু হয়ে গেল যুদ্ধ। এবং সেই যুদ্ধটা কি, প্রশিক্ষিত সামরিক বাহিনী যাদের কাছে অফুরন্ত অস্ত্র, তাদের কাছে আমরা নিরস্ত্র নিরীহ মানুষরা যুদ্ধ করব। এটা অনেক বড় প্রস্তুতি। তারপর চলে গেলাম ভারতে, কারণ ভারতে তখন আশ্রয়, প্রথমে আশ্রয়, তারপরে যুদ্ধ কি হবে তা তো জানি না। যাই হোক, একটা পর্যায়ে আমরা, আমি আমার কথাই বলছি শুধু, অনেক এরকম লক্ষ লক্ষ মানুষ গিয়েছে প্রশিক্ষণ নেওয়ার জন্য, অর্থাৎ অস্ত্র প্রশিক্ষণ নেওয়ার জন্য। বাংলাদেশের কিছু কতিপয় নেতা যারা যুদ্ধ সংগঠন করছিলেন তাদের কাছে গেলাম। তারা বললেন যে দেখো, যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রে বন্দুক নিয়ে হয় না, অনেক অনেক বিষয় থাকে, যেমন বেতারে তোমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুরু হয়েছে, সেখানে অনেক কাজ আছে। তোমরা এই যুদ্ধক্ষেত্র ছেড়ে তোমরা যারা গান গাইতে পারো, যারা নাটক করতে পারো, যারা বুদ্ধিজীবী কবিতা লিখতে পারো, তারা ওখানে চলে যাও। তো আমরা ওখানে গেলাম, গিয়ে প্রথমে কিন্তু রেকর্ডিং শুরু হয়ে গিয়েছিল, আমি তখনও যোগ দিতে পারিনি। আমি বোধহয় জুলাইয়ের মাঝামাঝি গেলাম। আমি গিয়ে পেলাম ওই গানটা, সে একটা বিখ্যাত গান, সমর দাসের সুর এবং লেখা সম্ভবত
নঈম গহর সাহেবের, নোংর তোলো তোলো সময় যে হলো হলো নোংর তোলো তোলো, এটার আমার প্রথম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান গাওয়া। তারপরে ওখানে আমার উপর একটা দায়িত্ব পড়ে যে তুমিও কিছু গান করো। তো আমি প্রায় 6টা গান করেছিলাম, হ্যাঁ, আমার পরিচালনায়। ওটাকে তখন আমাদেরকে প্রযোজক বলা হয়। আচ্ছা। তো তখন কিন্তু তোমার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে এককভাবে গান গাওয়া যেত না, সবই সমবেত কণ্ঠে, সমবেত। তাও 2-1টি গান হয়েছে, 4-5টা, অনেকগুলো গান হয়েছে, যেমন আপিল মাহমুদের ওই যে মোরা একটি ফুলকে বাঁচাবো, তারপরে আরও অনেক কিছু গান হয়েছে একক। তো আমি 2-3টে একক গান গাওয়ার সুযোগ পেয়েছিলাম এবং 6টা কোরাস সমবেত গান করেছিলাম। এই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনেক বড় একটি প্রভাব ছিল মুক্তিযুদ্ধের উপরে, অবশ্যই, নিঃসন্দেহে। কিন্তু যে গানগুলি সম্প্রচার করা হতো সেগুলোর একটা ইনার মিনিংও ছিল, সেটা একটা মিশনের একটা উদ্দেশ্য ছিল। সেই বিষয়টি সম্পর্কে আপনি যদি একটু বলতেন। যে ইনার মিনিংটা একটাই, আমার টেরিটরিকে, আমার ভূমিকে, জন্মভূমিকে পাকিস্তানি সামরিক বাহিনীর বিতাড়িত করতে হবে এবং আমার বাংলাদেশ বলে যে আমাদের নিজস্ব জাতীয় পরিচয় জেগে উঠেছে সেটা এস্টাবলিশ করতে হবে। সেটা বিভিন্নভাবে যে গানগুলো যে বললাম, গানগুলোর মধ্যে একটা বাণী আছে, একটা বক্তব্য আছে। তাতে হলো কি, যারা মুক্তিযোদ্ধা যারা জীবনকে হাতের মুঠোয় নিয়ে খালি বুকে দাঁড়িয়ে গিয়ে যুদ্ধ করছে, তাদের তো একটা প্রেরণার দরকার আছে এবং অনেক ক্ষেত্রে বিনোদনেরও প্রয়োজন আছে। শুধুই আমি যুদ্ধের কথা বলবো তা নয়। আমি একটু জানতে চাই এই জায়গাটাতে, না আমি বলিনি এই ধরনের গান, ফলে এই গানগুলো এই ধরনের গানও হয়েছে এবং রণকৌশল, যুদ্ধ কৌশলকে সাহায্য করবার জন্যও কিন্তু আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলো হয়েছে। তুমি কি বলছো? আমি যেটা জানতে চাই যে এই যে একজন আপনি মুক্তিযোদ্ধা এবং শব্দ সৈনিক, যাকে আমরা কণ্ঠযোদ্ধা বলি, তো নিজে যখন চিন্তা করেন যে এরকম একটি অবদান দেশের জন্য রাখতে পেরেছেন, বিষয়টা আসলে কতটুকু গর্বের আপনার কাছে বা কতটুকু সৌভাগ্যের? এই যে আমি বসে আছি, আমি এখনো জীবিত আছি, যুদ্ধে মৃত্যুবরণ করিনি, সেই অর্থে কিন্তু আমার মতো ভাগ্যবান নাগরিক খুব কম আছে, খুব 16 কোটি মানুষের মধ্যে 0.1% হবে না যারা এই সৌভাগ্যের অধিকারী, এই গর্বের অধিকারী। কারণ একটা দেশ প্রতিষ্ঠিত হচ্ছে সারা পৃথিবীতে, জেগে উঠছে যে আমরা আমাদের পরিচয়ে বড় হব, এই আমার ঐতিহ্য, এই আমার সংস্কৃতি, এই আমার পরিচয়, এই আমার ইতিহাস, এবং দেশ তো আছেই। তো এইটার সৃষ্টি প্রক্রিয়ায় তুমি যদি থাকতে পারতে, তাহলে ভেবে দেখো, তুমি একজন স্বাধীন দেশের নাগরিক, তোমার পৃথিবীর কাছে তুমি সম্পূর্ণ উন্মুক্ত হয়ে গেছো। অবশ্যই, হ্যাঁ। কিন্তু তার পাশাপাশি তুমি যদি এই গৌরবের ভাগীদার হতে, তাহলে কিন্তু তোমার জীবনের মূল্য আরো অন্যরকম হয়ে যেত, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। মানেটাই চেঞ্জ হয়ে যেত, সত্যি কথা তাই। এবং এই মাসটাতে, ডিসেম্বর মাসে, আমি খুব স্মৃতিকাতর থাকি এবং আমি অনেক দিন এই 16ই ডিসেম্বর বিজয় দিবসে গান করিনি, গান করতে পারতাম না। এত বেশি আবেগ, এত বেশি এবং এত মৃত্যুর কাছাকাছি থাকা দেখেছি যে গান গাইতে ভালো লাগতো না। এখন অবশ্যই সেই মানসিক পরিবেশটা নেই। এখন বরং বিজয় দিবসকে আমরা আমাদের স্মৃতিতে যে বিষাদের বিষয়টা আছে সেটা ভুলে গিয়ে আনন্দের বিষয়টা, এবং আগামীকাল আমরা বিজয়ের 46 বছরে পা রাখতে চলেছি। এই যে এতগুলি দিন পার করে এসেছেন এবং কিছুদিন আগে সরকার আপনাদেরকে একরকমের স্বীকৃতি দিয়েছে কণ্ঠযোদ্ধা হিসেবে, সেই সম্মাননাটা এই যে এতদিন পরে, সেই সময়টা তো টকবগে তরুণ ছিলেন, এতদিন পরে সেই ধরনের একটি সম্মাননা পেয়ে আসলে কেমন লাগছে? এটা তুমি সম্মাননা কথাটা বললে, যে কথাটা কিন্তু সম্মাননা নয়, কিন্তু আমার কাছে সত্যি সত্যি সম্মাননা যে এই বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, তিনি অত্যন্ত শিল্পী বান্ধব মানুষ এবং একজন প্রধানমন্ত্রী। তাঁরই উদ্যোগে বলা হয়েছে যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র তো শিল্পীরা আছেনই, তাদেরকে একটা জাতীয় পর্যায়ে নিয়ে আসো, তাদেরকে কাঁড়ি কাঁড়ি টাকা দেওয়ার দরকার নেই, তারা চায়ও না কাঁড়ি কাঁড়ি টাকা, বড়লোক হতে চায় না, কিন্তু একটা স্বীকৃতি চায়। এই স্বীকৃতিটা আমরা পেয়েছি এই সরকারের কাছে
এবং ব্যক্তিগতভাবে আমরা যারা এটা গেজেট নোটিফিকেশন হয়েছে যে আমরা যুদ্ধের একটা বড় অংশে যুক্ত ছিলাম, এইটাই একটা তালিকা হয়েছে, সেটা একটা গেজেট নোটিফিকেশন হচ্ছে। এইটাই আমাদেরকে অনেক আনন্দ দেয়, হ্যাঁ, যে তোমাদের মতো পরবর্তী প্রজন্মের মানুষরা যারা এই দেশের দায়িত্বভার, সমস্ত দায়ভার, উন্নতি এবং দেশকে কল্যাণ করবার জন্য তুলে নেওয়ার জন্য যে দায়ভারটা আছে, সেটা আমি তোমাদেরকে দিয়ে যেতে পারলাম। বললাম যে হ্যাঁ ভাই, আমি ক্ষুদ্র একজন নগণ্য মুক্তিযোদ্ধা, সামান্য অবদান রাখতে পেরেছি এই জাতীয় যুদ্ধে। এই সরকারকে আমি এনটিভির মাধ্যমে আরেকবার সাধুবাদ জানাইতে চাইছি এবং প্রধানমন্ত্রী এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং মন্ত্রী মহোদয়কে আমার ব্যক্তিগত অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এখন একটা গান শুনি, যেহেতু বিজয়ের মাস এবং আগামীকাল 16 ডিসেম্বর। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, গান দিয়েই তো আমার পরিচয়, গানের জন্যই আজ তোমার সামনে বসে আছি। এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান আমাদের করতে হয় এবং অসংখ্য দেশের গান আমি করেছি, অসংখ্য। তো আপাতত আমি যে বলছিলাম যে ওই যে 6টা গান আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে করেছিলাম, তার মধ্যে 2টি গানে আমি একক কণ্ঠ দিতে পেরেছিলাম, আর সবই ছিল সমবেত। একটু করছি। যায় যদি যাক প্রাণ, তবু দেব না দেব না দেব না গোলার ধান। যায় যদি যাক প্রাণ, তবু দেব না দেব না দেব না গোলার ধান। দেব না আমার মাঠের সবুজার, খামার সাজানো স্বপ্নের সম্ভার। দেব না আমার মাঠের সবুজার, খামার সাজানো স্বপ্নের সম্ভার। আমি দেব না অবুজ সবুজ সোনালি রূপালি ফুল বাগান। আমি দেব না অবুজ সবুজ সোনালি রূপালি ফুল বাগান। যায় যদি যাক প্রাণ, তবু দেব না দেব না দেব না গোলার ধান। যায় যদি যাক প্রাণ, তবু দেব না দেব না দেব না গোলার ধান। যায় যদি যাক প্রাণ, তবু দেব না দেব না দেব না গোলার ধান। অসাধারণ চমৎকার একটি গান দিয়ে আজকে আমাদের আয়োজনটি শেষ করলাম এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য। তোমাকে ধন্যবাদ এবং এনটিভিকে ধন্যবাদ, কলা কুশলীদের কাছে আমি কৃতজ্ঞ এবং সর্বোপরি আমার দর্শক শ্রোতা সালাম। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।